নমস্কার। ভারতবর্ষের ৩টে রাজ্যের ৩টে কেন্দ্রে উপনির্বাচন ছিল। ফলাফল বেরিয়েছে গতকাল। তার মধ্যে বিজেপি জিতেছে কুল্লে একটায়, সেটা হচ্ছে তাদের গড় গুজরাটে, আর বাকি দুটোতেই হেরেছে। একটা হেরেছে মধ্যপ্রদেশে, হেরেছে কংগ্রেসের কাছে, কেন্দ্রটার নাম দাতিয়া। আর সব থেকে কৌতূহলোদ্দীপক হলো বিহারের ব্যাপার। বিহারের বাঁকিপুর মানে খাস পাটনার এলাকায় সেখানে বিজেপি হেরেছে। শুধু হেরেছে নয়, গোহারান হেরেছে। এবং তার থেকেও কৌতূহলোদ্দীপক ব্যাপার হলো জিতেছেন প্রশান্ত কিশোর কার্যত বিপুল ভোটে। এবং সেই প্রশান্ত কিশোর মাত্র 12 মাস আগে যার পার্টি বিহারের নির্বাচনে দাঁড়িয়ে, রাজ্য জুড়ে দাঁড়িয়েও বিশেষ কোনো দাগ কাটতে পারেনি, সেই পার্টির প্রতিনিধি হিসেবে প্রশান্ত কিশোর দাঁড়িয়েছিলেন এবং তিনি বিপুল ভোটে জিতেছেন। তো এটা খুব উল্লেখযোগ্য অনেকগুলো কারণে। তার প্রথম কারণটা হচ্ছে যে 2026-এ যে বিজেপি বিরোধী জাগরণ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, অন্তত গোবলয় হিন্দি বলয় জুড়ে, তারপরে এটাই ছিল ওই এলাকায় প্রথম ভোট। এবং দুটো উপনির্বাচনেই বিজেপি যে হেরেছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং বিহারে হারটা আগেই বললাম, গোহারান হার। এবং বিহারেরটা বেশি উল্লেখযোগ্য তার দ্বিতীয় কারণ হচ্ছে যে এই আসনটা হচ্ছে হেভিওয়েট নেতা নিতিন নবীনের ছেড়ে যাওয়া আসন। এবং এখানে বিজেপির পকেট ভোট ছিল। বিজেপি এই আসনে জিতবে, এটা একদম প্রতিষ্ঠিত সত্যের মতো। কারণ 1995 সালের পর থেকে বিজেপি কখনো এই আসনটা হারেনি। এবং শুধু হারেনি নয়, 2000 সালের পর থেকে বিজেপি এই আসনে কখনো 50% নিচে ভোট পায়নি। 2000 সালে তারা পেয়েছিল প্রায় 55% ভোট, 2005 সালে প্রায় 60%, 59.1% ভোট, 2006 সালে আরও বেড়ে সেটা প্রায় 70% পৌঁছয়, 69.3%। 2006 সালের উপনির্বাচন, সে তো একদম বিপুল পরিমাণে ভোট, 82.3%। উপনির্বাচনটা না হয় এখানে ধরলাম না, কিন্তু উপনির্বাচনের কথায় পরে আসবো। 2010 সালে 72%, 2015 সালে একটু কমে 60%, 2020 সালে আবার 60%, 2025 সালে আরেকটু বেড়ে 62.7%। এবং 2025 থেকে 26 এই 12 মাসের ব্যবধানে ওই 62.7% কমে দাঁড়িয়েছে 34.5%। মানে প্রায় 28% অবনমন মাত্র 12 মাসে। এবং এটা আরও উল্লেখযোগ্য কারণ এটা ছিল উপনির্বাচনে সাধারণভাবে শাসক দল বেশি ভোট পায়। আগেই বললাম যে 2006 সালের উপনির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি 82% ভোট পেয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি ওখানে বিজেপির ভোট মোটামুটি বেশ কিছু বছর ধরে 60%-এর একটু এদিক ওদিক ঘোরাফেরা করছে। তার চেয়েও বেশি কিছু ভোট পাবেন, এটা ছিল প্রত্যাশিত। কিন্তু 60-এর জায়গায় কমে এসে সেটা দাঁড়িয়েছে 34.5%, এবং সেটা মাত্র 12 মাসে। এবং বিজেপির নেতা, একজন বিখ্যাত নেতা ওখানকার, খুব পরিষ্কারভাবে বলেছিলেন এখানে কুকুর বেড়াল যদি আমরা দাঁড় করাই তাহলেও কিন্তু নরেন্দ্র মোদীর নামে সে জিতে যাবে। তো অনেকে বলছেন, আমি জানি না, কিন্তু অনেকে বলছেন যে জনতাকে কুকুর এবং বেড়ালের সঙ্গে তুলনা করার যে উদ্যত্ত, বিশেষ করে 2026 সালের এই জনজাগরণের পর মানুষ তার কিন্তু চূড়ান্ত জবাব দিয়েছে। এই মন্তব্যকে আবার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছিলেন প্রশান্ত কিশোর। সোশ্যাল মিডিয়া আমরা জানি এখন প্রচার এবং প্রসারের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। গদি মিডিয়া বা ডিম মিডিয়া বিশেষ কেউ দেখছেন না, খুব প্রভাবও পড়ছে না। তো প্রশান্ত কিশোর সোশ্যাল মিডিয়া এবং সরাসরি নির্বাচনী প্রচারে এই বক্তব্যকে বারবার তুলে ধরেছেন এবং মানুষকে কিভাবে অপমান করছে বিজেপি এবং তার শাসক দল এবং তার চেলাচামুন্ডারা, সেটাকে বারবার ফোকাস করা হয়েছিল। তো এইটার একটা ফল ফলেছে নির্বাচনে, সেটাও আমরা অনেকে বলছেন, আমি নিশ্চিত নই, কিন্তু অনেকে বলছেন সেটা হয়ে থাকতে পারে। এবং তারপরের যে কথাটা খুব উল্লেখযোগ্য, যেটা একটু আগে আরেকবার বললাম, যে জিতেছেন কিন্তু প্রশান্ত কিশোর। বিহারের যে সাধারণ বিরোধী পক্ষ, কংগ্রেস বলুন, রাষ্ট্রীয় জনতা দল বলুন, তেজস্বী যাদবের দল, এরা কিন্তু জেতেনি। এখানে তেজস্বী যাদবের প্রার্থী ছিলেন, কিন্তু তিনি পেয়েছেন কুল্লে 10%-এর বেশি কিছু ভোট। 49%-এরও বেশি ভোট পেয়েছেন প্রশান্ত কিশোর, এবং বিজেপি পেয়েছে 34%। তো এতে খুব উল্লসিত হবার কিছু আছে তা নয়।
কারণ উপনির্বাচন আর নির্বাচন সম্পূর্ণ আলাদা ব্যাপার আমরা জানি। মানে অনেকে অনেক কিছু খুঁজে পেয়েছেন, এটাতে সে কথায় পরে আসছি। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে উল্লসিত হওয়ার প্রথমত খুব বেশি কারণ নেই। তার কারণ যে উপনির্বাচনে বিজেপির গ্রিপ, বিজেপির উদ্যোগ কোনোটাই খুব বেশি থাকে না। নির্বাচন একটা সম্পূর্ণ অন্য খেলা, সেখানে তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপায়, একদিকে প্রচারে ঝাঁপায়, অন্যদিকে সরকারি ক্ষমতা নিয়ে ঝাঁপায়। তো সরকারি ক্ষমতার মধ্যে অনেক কিছু আছে, নানা রকম জুমলা চলে, অজস্র প্রতিশ্রুতি সরকারি প্রচার যন্ত্রকে ব্যবহার করে সেগুলো পৌঁছে দেওয়া হয়, তারপর নামে কেন্দ্রীয় বাহিনী, তাদের নানা অপকীর্তির খবর চারদিকে ছড়িয়ে গেছে, নতুন করে আর বলতে চাই না। এবং সব শেষে আসে নির্বাচন কমিশন, SIR ইত্যাদি। তো ফলে ওটা একটা সম্পূর্ণ অন্য খেলা। কিন্তু তারপরেও জনতার এই রায়কে, যেখানে বিজেপির মুঠো ততটা শক্ত নয়, সেটাকে একদম ফেলে দেওয়া যায় না। উল্লসিত হওয়ার খুব কারণ নেই, কিন্তু ফেলে দেওয়া যায় না। অনেকে এই জয়টা নিয়ে খুঁতখুত করছেন, খুঁতখুত করাটা ঠিকই আছে, কিন্তু অনেকে অনেক কিছু খুঁজে পাচ্ছেন, এ টিম বি টিম নানা রকম তত্ত্ব, তারা নানা জিনিস খুঁজে পান। আগে ছিলেন কেজরিওয়াল, ছিলেন নাকি বিজেপির বি টিম, এখন শুনতে পাচ্ছি প্রশান্ত কিশোর, মাঝখানে মমতাও নাকি বি টিম হয়ে গিয়েছিলেন। তো এই খুঁতখুতানিগুলো কিন্তু নানা লোকের মধ্যে চলছে। তো কথাটা হচ্ছে যে খুঁতখুত করবেন ঠিক আছে, কিন্তু খুঁতখুত করতে গিয়ে সবই খারাপ এই দিকে চলে যাবেন না। যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ভোটারদের ঐক্য। মানে ভোটাররা যে 50% ভোট প্রশান্ত কিশোরকে দিয়েছেন, এর মধ্যে কিছু ইতিবাচক ব্যাপার তো আছে। উল্লসিত হওয়ার যেমন কোনো কারণ নেই, তেমনি খুঁতখুত করে চলারও কোনো কারণ নেই। তো যেটা লক্ষ্য করুন সেটা হচ্ছে ভোটারদের ঐক্য। তা আগে হলে কি হতো, দুটো দল দাঁড়িয়েছে, কেউ বেশি ভোট পেত, কেউ কম ভোট পেত, রাষ্ট্রীয় জনতা দল কিছু পেত, প্রশান্ত কিশোর কিছু ভোট পেত। তো এখন যা অবস্থা, তাতেও বিজেপি বেরোতো না, কিন্তু এরকম একটা ভাগাভাগি হতো। কিন্তু এখন লক্ষ্য করে দেখবেন ভোটাররা ঠিক করে নিয়েছেন যে ওটা করা যাবে না, বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে এবং এমন প্রার্থীকে দিতে হবে যিনি জিতবেন। ভোটাররা পরিষ্কার ঠিক করে নিয়েছেন যে বিজেপি আর নয়, সামনে যে প্রার্থী জেতার যোগ্য তাকেই ভোট দেবেন, সব এ টিম বি টিম পরে ভাবা যাবে। তো তেজস্বীর চেয়ে ওখানে প্রশান্ত কিশোর নিঃসন্দেহে ভালো লড়াই করতে পারেন, কারণ তিনি যুব শক্তির পক্ষের মুখও বটেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, তার একটা ক্লিন ইমেজ আছে, এবং ওটা একটা শহুরে এলাকা, সেখানে শিক্ষিত যুব সম্প্রদায়, শিক্ষিত মানুষ প্রচুর আছেন, গরিব লোকও আছেন। কিন্তু সব মিলিয়ে প্রশান্ত কিশোর একটা বেশ গ্রহণযোগ্য মুখ হিসেবে ওখানে উঠে এসেছেন, এবং জেতবার মতো মুখ হিসেবে উঠে দাঁড়িয়েছেন। এবং সেখানে শুধু শিক্ষিত লোকেরা ভোট দিয়েছেন তা না, ভোট দিয়েছেন কিন্তু অন্যান্য বর্গের, অন্যান্য বর্ণের লোকজন। বিহারে জাতপাতের একটা প্রচণ্ড বড় প্রভাব আছে আমরা জানি, কিন্তু ওসব ধোপে টেকেনি। একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়ে গেছে। প্রায় 50% মানুষ প্রশান্ত কিশোরকে এমনভাবে ভোট দিয়েছেন ঢেলে, যাতে উনি জেতেনি। বিজেপি যেন হারেই, এইটা ছিল হচ্ছে ওখানকার মানুষের মূল এজেন্ডা। ভোটের ফল দেখে যা টের পাওয়া যাচ্ছে। এবং আর একটা জিনিস উল্লেখযোগ্য, রাষ্ট্রীয় জনতা দল একেবারে কিচ্ছু ভোট পায়নি তা কিন্তু নয়। রাষ্ট্রীয় জনতা দল 10% ভোট পেয়েছে, ফলে বিজেপি বিরোধী ভোট যদি আপনি হিসেব করেন তাহলে সেটা 60%কে ছাড়িয়ে গেছে। ফলে বিজেপির ওখানে যে ট্র্যাডিশনাল ভোট ব্যাংক ছিল সেটা কিন্তু 60%-এর বেশি, সেটা 60%-এর বেশি ছিল ট্র্যাডিশনাল ভোট ব্যাংক। তো ঠিক খেলাটা একদম সম্পূর্ণ ঘুরে গেছে। এখন বিজেপি বিরোধী ভোটে দাঁড়িয়েছে 60%-এর বেশি, এবং বিজেপি কমে 38%। মানে বিজেপির ভোটই মানে বিপুল পরিমাণে কমেছে, এবং সুইং যদি বলেন সেটা 40% হয়েছে। মানে কি বিপুল, মানে মানুষের একটা দলের পক্ষে জনসমর্থনে কতটা ধস নামলে 20% ভোট, তার থেকেও বেশি এদিক থেকে ওদিকে যেতে পারে, সেটা অকল্পনীয় ব্যাপার। কিন্তু বিহারের পাটনারের নির্বাচন সেটা করে দেখিয়ে দিয়েছে। এবং এর থেকে একটা জিনিসই খুব পরিষ্কারভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে জনতার মুডটা এখন কি। জনতার মুড, অন্তত বিহারে যদি দেখেন, জনতার মুড খুব পরিষ্কার যে বিজেপিকে চাই না। এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা গোটা গোবলয়ে একই মুড চলছে। গুজরাট অতি অবশ্যই ব্যতিক্রম, কিন্তু গোবলয় থেকে শুরু করে পশ্চিমে পাঞ্জাব এবং মহারাষ্ট্র পর্যন্ত এই একই মুড চলছে। মধ্যপ্রদেশে যে জয়ের ব্যবধান অতটা বেশি কিছু না, কিন্তু হাওয়া একবার উঠলে সর্বত্রই সেটা ছড়িয়ে পড়ে। এবং মনে রাখতে হবে মধ্যপ্রদেশেও ওটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটিই ছিল। তো মধ্যপ্রদেশে 2-1 দিন আগে তীব্র কৃষক আন্দোলন হয়েছে, কিন্তু তার প্রভাব এতটা বড় পড়েনি, কিন্তু পড়েছে। এবং সর্বত্রই, মহারাষ্ট্রে তো বিপুল আন্দোলন হয়েছে, উত্তরপ্রদেশে আন্দোলনের কথা শোনা যাচ্ছে, পাঞ্জাব ফুঁসছে, এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা সারা ভারতবর্ষে কিন্তু এই একই মুড, যে কে জিতবেন সেটা বড় কথা নয়, কিন্তু বিজেপিকে হারাতে হবেই।
এবং এরপরে যদি একটা সত্যি সত্যি ফেয়ার ইলেকশন হয়, একদম ঠিকঠাক নির্বাচন একটা হয়, মানুষ কিন্তু যেটা করবেন একদম পরিষ্কারভাবেই চোখে দেখা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে একদম এফেক্টিভ ক্যান্ডিডেট কে আছেন তাকে ভোট দেবে। কোন প্রার্থী বিজেপির বিরুদ্ধে জিততে পারবেন তাকে ভোট দেবে এবং ঢেলে ভোট দেবে, বাকিরা কিন্তু সেখানে বিশেষ কিছু লাভ করতে পারবেন না। এইটা সারা ভারতবর্ষ জুড়ে এই চিত্রটা কিন্তু ক্রমশ পরিস্ফুট হচ্ছে, বিশেষ করে এই বিরাট বড় আন্দোলন আরশোলাদের আন্দোলন থেকে যেটা শুরু তারপরে। এবং এটা যে একদিনে তৈরি হলো তা তো নয়, হঠাৎ আরশোলারা আকাশ থেকে পড়লো, আন্দোলন শুরু করলো আর মুড ঘুরে গেল তা নয়। বিজেপি বিরোধী মুড 2024 থেকেই মানুষের মধ্যে ছিল। মানুষ চেয়েছিলেন যে যদি বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায় তাহলে তারা জেতাবেন। সারা ভারতবর্ষে প্রায় কোথাও সেটা করা যায়নি। বিহারে খানিকটা হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশে গোলমাল বেঁধেই ছিল, পশ্চিমবঙ্গে তো কোনো জোটই হয়নি। তো এইসব নানা জিনিস হয়েছিল, ফলে মানুষের ভোট ভাগাভাগি হয়েছে এবং মানুষ সে সময় ততটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন না যে বিজেপির বিরুদ্ধে ভোট একটিমাত্র জায়গাতেই যাবে, এতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন না। তারপরেও তারা মোটামুটিভাবে বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়েছেন এবং বিজেপি এই গত 12 বছরের মধ্যে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এটা ঘটনা, এটা শুধু স্পেকুলেট করা হয়ে যাবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আন্দাজ হচ্ছে যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া গেলে 2024 সালে বিজেপির ঘটি কিন্তু উল্টে যেত। তো যাই হোক, সেটা করা যায়নি, কিন্তু 2026 সালে মানুষ আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন, বিশেষ করে এই পরের পর আন্দোলনের ফলে। তো এখন ব্যাপার খুব পরিষ্কার যে মানুষ বিজেপির ঘটি উল্টে দিতে চাইছেন এবং বিরোধী দলরা যদি একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে পারে খুব ভালো, যদি না দিতে পারে তাতেও কিছু এসে যায় না। প্রশান্ত কিশোরের রাষ্ট্রীয় জনতা দল আলাদা লড়েছিল, মানুষ দেখেছেন ওখানে প্রশান্ত কিশোরকে জেতালে বিজেপিকে হারাতে সুবিধা হবে, পরিষ্কার ঢেলে প্রশান্ত কিশোরকে ভোট দিয়েছেন। তো আগামী ভোট কিন্তু ভবিষ্যতে যদি কোনো ফেয়ার সুস্থ স্বাভাবিক নির্বাচন হয়, হবে কিনা বলতে পারছি না, তাহলে কিন্তু ফলাফল এইরকমই হতে চলেছে। দৃঢ়প্রতিজ্ঞ মানুষ তাকে ভোট দেবেন যে বিজেপির বিরুদ্ধে জিতবে, একদম পরিষ্কার। তো আমাদের যে বিরোধী দলনেতারা আছেন তারা কিন্তু এই মানুষের চেতনার থেকে অনেকটাই পিছিয়ে আছেন। তো এই আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেটা অনেক বিরোধী দলনেতাকে কাছাকাছি এনেছে। অনেকেই দেখলাম তৃণমূল থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, অখিলেশ যাদব সবাই ওখানে গিয়ে ভিড় করেছেন এবং কেউ নিজেদের মধ্যে চুলোচুলি করেননি। তো এই শিক্ষাটা শিখতে ওদের এত বড় একটা আন্দোলন লেগেছে, অথচ ওরাই নাকি নেতা। যেটা ওদের শেখানোর কথা সেটা এই ছাত্র যুবদের কাছ থেকে ওরা খানিকটা শিখেছেন, কিন্তু পুরোটা শিখেছেন কিনা আমি বলতে পারবো না। যদি পুরোটা শিখে থাকেন, আগামী নির্বাচনে ওরা একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন এটা আশা করি। এই জনসুরজ পার্টি একদিকে, রাষ্ট্রীয় জনতা দল একদিকে, এরকম হবে আশা করি না। একের বিরুদ্ধে এক প্রার্থী দেবেন এটা আমি আশা করি, কারণ বিজেপি একটা ভয়ানক বিপদ, সবাই বলছে। বিজেপি যদি একটা ভয়ানক বিপদ হয়, একটা ফ্যাসিবাদী শক্তি হয়, তাহলে আপনি কি করবেন? ভারতবর্ষকে যদি এখন বাইরে থেকে কেউ আক্রমণ করে, সবাই ভেদাভেদ ভুলে তার বিরুদ্ধে দাঁড়াবে। পৃথিবীতে যদি এখন মঙ্গল গ্রহের লোকেরা এসে আক্রমণ করে, সবাই ভেদাভেদ ভুলে দাঁড়াবে। তো বিজেপি যদি একটা ভয়ঙ্কর শত্রু হয়, তাহলে বাকি বিরোধীদের বাকি সব ভেদাভেদ ভুলে একসাথে দাঁড়ানোর কথা, এবং এই যে বার্তাটা সেটা আমাদের নেতাদের দেওয়ার কথা। কিন্তু তাদের ফাঁকিয়ে ছিল 2024 সালে। তারা একদিকে বলছেন ওটাই হচ্ছে সব থেকে বড় শত্রু, ওর বিরুদ্ধে আমাদের ইন্ডিয়া জোটাচ্ছে, অথচ একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে পারছেন না। ফলে লোকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসার কথা যে তাই যদি হয়, তো এত বড় শত্রু হয়, তাহলে বাপু তোমরা একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে পারছো না কেন? তো এর উত্তর আমাদের বিরোধী দলের নেতাদের কাছে ছিল না, ফলে বিজেপিকে আটকানো যায়নি। তো এবার মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। মানুষ কিন্তু যদি একের বিরুদ্ধে এক প্রার্থী না হয়, তাহলে কিন্তু যিনি শক্তিশালী তাকেই জেতাবেন, ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কা খুব কম। এই শিক্ষাটা আশা করছি আমাদের বিরোধী দল নেতারা নেবেন। যারা নেবেন না, তাদের শুধু বিজেপি নয়, তাদেরও কিন্তু মুছে যাওয়ার আশঙ্কা প্রবল। হাওয়া কিন্তু এখন এই দিকেই। তো পশ্চিমবঙ্গে বসে হয়তো ব্যাপারটা পুরোটা টের পাওয়া যাচ্ছে না, কারণ এখানে তথাকথিতভাবে এখনও মধুচন্দ্রিমা চলছে, যদিও চলছে না, অনেক কিছু শোনা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার টান্ডার নিয়ে, কিন্তু সে পরের কথা, সেটা অন্য দিনের বিষয়, আজকের নয়। কিন্তু সারা ভারতবর্ষের অন্তত গোবলয় থেকে শুরু করে মহারাষ্ট্র পাঞ্জাব পর্যন্ত মুড কিন্তু এইরকমই। ফলে যে সমস্ত মনসবদাররা দিল্লিকে খুঁটি ধরে বসে আছেন পশ্চিমবঙ্গেও, তাদেরও কিন্তু এটা বুঝে নেওয়ার সময় হয়ে গেছে যে আপনাদের তো প্রথম কথা হচ্ছে যে দিল্লির নেতারা কেউ পচে টচে না,
দরকার হলেই বিসর্জন দেবে, বহু ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন। তো বিসর্জন দেবে এবং বিপদে পড়লে তো বিসর্জন দেবেই, এবং খুঁটি বিপদে যদি পড়ে এবং সেই যদি বিসর্জন দিয়ে দেয় আপনাদের কি হাল হবে সেটা কিন্তু আপনাদেরই ভেবে দেখতে হবে। কারণ খুঁটি লড়ে, ভেড়া লড়ে খুঁটির জোরে। তা আপনারা কি করবেন আপনারা ভেবে দেখুন, আর বিরোধী দলের নেতারা ভেবে দেখুন তারা কি করবেন, একের বিরুদ্ধে এক লড়াইটা করতে পারবেন কিনা। যদি করতে পারেন দেশ এবং দশের জন্য মঙ্গল, আর যদি না করতে পারেন বাকিটা জনতা নিশ্চয়ই বুঝে নেবে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। যদি চ্যানেল পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি না করে থাকেন এই যে ভিডিওটা করলাম সেটা চারদিকে শেয়ার করবেন, হাইপ করবেন, ইত্যাদি করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের দোকানে আসবেন। তো কেউ কেউ অভিযোগ করেছেন যে দোকানে এসে দোকান খোলা পাননি, তো কোনো সময় বন্ধ থাকে, লোকজন একটু বাইরে যায় ডেলিভারি দিতে, এইসব হতে থাকে। আসবেন আর কি, জলের স্ট্রিটে এলেও একবার ঘুরে যাবেন, পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকান। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।